মহাকাল মন্দিরে যেতে গেলে প্রথমে রামঘাটে স্নান করতে হয়, সেটা এখান থেকে জানতে পারলাম। ভোর 3টে থেকে এখানে স্নান শুরু হয়। আমরা সকাল করে টিফিন সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। শ্রীরাম মন্দির, এটা তার পাশ দিয়েই যে গলি চলে গেল, এখান দিয়ে এই গলিটা দিয়ে গিয়েই রামঘাট পড়বে। প্রিয় সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে উজ্জয়িনীতে দ্বিতীয় দিন। তো আমরা হোটেল রুম থেকে বের হচ্ছি। প্রথমে মহাকাল মন্দিরে যাওয়ার আগ দিয়ে আমরা রামঘাটে যাব। রামঘাটে স্নান করার ইচ্ছা আছে, তবে এখান থেকে জানতে পারলাম যেটা, যে স্নানের জল নাকি ওখানে যথেষ্ট পরিষ্কার নয়, স্নানের উপযুক্ত নেই এখন আর। তো সেই জন্য কী হবে বুঝতে পারছি না। তো যাচ্ছি, ওখান থেকে স্নান করে তারপরে আমরা মহাকাল মন্দির দর্শনে যাব। তো চলুন, সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখন টোটো করে নিয়েছি, জয় মহাকাল। তো আমাদের রামঘাটে যাওয়ার আগেই এই মন্দিরটা আছে। অনেকে স্টেশন থেকে সরাসরি রামঘাটে পৌঁছে গেছে ভোরবেলা। তো আমরা যেহেতু হোটেলে ছিলাম, আমাদের সমস্যা হয়নি। পৌঁছে গেছি রামঘাটে। দেখুন কি সুন্দর দৃশ্য। এখানে স্নান করলে সমস্ত রোগ জীবাণু এই ধুয়ে যায়। শুধু তাই নয়, সমস্ত পাপ ধুয়ে যায় এই ঘাটের জলে স্নান করলে। এখানে সব সময় মাইকিং চলছে কিভাবে স্নান করতে হবে, বা অন্যান্য রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো সব সময় মাইকিং হচ্ছে। সাবান দিয়ে স্নান করতে নেই এখানে। শিপ্রা নদীর ওপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। দেখুন, সবাই মিলে হেঁটে ওই দিকে যাচ্ছে। ওই দিকের ঘাটেই বেশিরভাগ মানুষ স্নান করছে। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে শিপ্রা নদী। আর ঘাটের নাম আছে, এই যে ঘাটের নাম হচ্ছে রামঘাট। রামঘাটে জাস্ট স্নান সারলাম। তো রামঘাটের একটা ঐতিহ্য আছে যে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। আর এখানে স্নান করার কিছু বিশেষ নিয়ম আছে। সেটা হচ্ছে এখানে গায়ে সাবান মেখে স্নান করা যাবে না। আর এখানে সবসময় বাচ্চা যারা নামবে তাদের গার্জেনরা যেন সাথে করে নিয়ে নামে। তার কারণ বুঝতেই পারছেন, এটা হচ্ছে শিপ্রা নদী। এই নদীতে ছোটদের তো না নামাটাই ঠিক। আর এখানে এই নদীতে 3টে ডুব দিয়ে যা মনোবাসনা যার যা আছে সেটা কামনা করলে পূর্ণ হয়, বা সেই মনোবাসনা সফল হয়। তো করলাম। এবার দেখতে পাচ্ছেন পেছন দিকে অনেকগুলো মন্দির আছে। দেখুন, ওই যে ঘাটটা পার হয়ে যাব, ওই মন্দিরগুলোতে একটু পুজো দেবো। পুজো দিয়ে তারপরে ভস্মারতির টিকিট পাওয়া যায় কিনা অফলাইনে আমরা চেষ্টা করব। তো চলুন, আশা করি জায়গাটা খুব খুব সুন্দর, না এলে বুঝতে পারবেন না। তো চলুন, এবার মহাকাল মন্দিরের দিকে যাব পুজো সেরে নিয়ে। জেনেছিলাম এই রামঘাটের জল নাকি খুব নোংরা, কিন্তু এখানে এসে ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। যথেষ্টই পরিষ্কার এই রামঘাটের জল। এখানে যেটা দেখছেন, এটা চিত্র জ্বালিয়ে মা গঙ্গাকে, আর এখানে মা গঙ্গাকে। সকাল করে পুজো কমপ্লিট হয়ে গেল। অপূর্ব সুন্দর পরিবেশ, এবং এখানে মা গঙ্গার
যে পুজো নিচ্ছে দেখুন, গঙ্গা জলের মধ্যে প্রদীপ জ্বালিয়ে নিয়ে ভাসিয়ে দিচ্ছে এবং কত সুন্দরভাবে ভাসছে। শুধু প্রদীপ নয়, নারকেল এবং ফুল, বেলপাতা সব দেওয়া হয়েছে। এখানে গোমাতাকে সাজিয়ে কত সুন্দর ভক্তি করে অনেকেই ছোলা খাওয়াচ্ছে দেখলাম। যাই হোক, ওখান থেকে চলে এলাম মহাকাল মন্দিরে। কিন্তু মহাকাল মন্দিরে আগে থেকে যদি টিকিট না কাটা হয় তো মন্দির দর্শন করা খুব কঠিন হয়। আমরা বাইরে থেকেই মহাকাল মন্দিরকে ফটো তুলে নিলাম এবং দেখে নিলাম। প্রচণ্ড ভিড় থাকার জন্য এই মহাকাল মন্দিরে ভেতরে আমরা যেতে পারিনি। না যেতে পারলেও মানুষের ঢল দেখুন মহাকাল মন্দিরে প্রবেশের। দেখুন কি অবস্থা, এই দেখুন কি অবস্থা। এখানে ভিআইপি টিকিট 500 টাকা করে পার হেড। এই দেখুন ভেতরে ঢুকছে সব। রাত 12টা থেকে লাইন পড়ে যায়। অন্তত পক্ষে খুব কমের পক্ষে হলেও 5-6 হাজার মানুষ রাত 12টা থেকে লাইন দিয়ে থাকে শুধুমাত্র মহাকালকে দেখবার জন্য। এই মহাকালের কাছে যে যা মানত করেন সেটা সফল হয়, তার জন্যেই এত ভিড়। অসম্ভব রকম ভিড় হলেও প্রত্যেকটা মানুষই চায় মহাকালকে দেখবে বলে। এই মন্দিরের পেছনেই আছে বিক্রম টিলা, তো সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, ধন্যবাদ।